স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। ব্যবসায়ী নাসিরকে মারধর ও ভাঙচুরের মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি। সেখানে আছেন সহকর্মী লিটন মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। লিটন, ঠিক পরিমণি কখন নাগাদ তার এই জামিনের জন্য আসবেন এবং সেই সাথে আসলে এই মামলাকে ঘিরে সেখানকার সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন? কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আদালতে প্রবেশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি এবং তাকে ঘিরে রেখেছেন অন্যান্য যারা আমাদের বিভিন্ন গণমাধ্যমে কর্মী রয়েছেন। সবাই চেষ্টা করছেন একটু ছবি নেওয়ার জন্য। এই মুহূর্তে তিনি আদালতে এসে পৌঁছেছেন এবং আদালতে ওঠার পর বেলা 10:30টার দিকে এই যে মামলাটি রয়েছে ব্যবসায়ী নাসিরকে মারধর ভাঙচুরের যে অভিযোগ, সেই অভিযোগে যে গ্রেপ্তারি পরোয়ানা গতকাল আদালত জারি করেছিলেন সেটি আসলে প্রতি সম্মান দেখিয়েই তিনি আজ আদালতে আত্মসমর্পণ করছেন। আমরা কথা বলেছিলাম পরিমণির যিনি আইনজীবী রয়েছেন তার সঙ্গে নীলঞ্জনা রিফাত সুরভি। তিনি যদি বলছেন যে যেহেতু আদালতের প্রতি আইনের প্রতি পরিমণি শ্রদ্ধাশীল, তাই আজ আত্মসমর্পণের পাশাপাশি তিনি জামিনও চাইবেন এবং তারা আশা করছেন যে ন্যায় বিচার প্রত্যাশা করছেন নিশ্চয়ই আদালত তার অসুস্থতার যে বিষয়টি রয়েছে সেটি বিবেচনায় নিয়ে নিশ্চয়ই তার জামিন আবেদন যেটি করেছেন সেটি মঞ্জুর করবেন। আমরা অপেক্ষা করছি যখনই আদালতে আসলে এই জামিন শুনানিটি অনুষ্ঠিত হবে আত্মসমর্পণের পর, সেটি নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। তবে একটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, যেটি সেটি হচ্ছে যে পরিমণির বিরুদ্ধে যে মামলাটি ব্যবসায়ী নাসিরউদ্দিন করেছেন সাভারের যে বোট ক্লাব, সেই বোট ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে আরো একটি মামলা হয়েছিল এবং সেই মামলাটি করেছিলেন পরিমণি নাসিরউদ্দিনের বিরুদ্ধে, যেটি চার্জ গঠন করে ইতিমধ্যে যে সাক্ষ্য গ্রহণ সেটি কিন্তু শুনানি চলছে ঢাকার যে বিশেষ জজ আদালত রয়েছে সেখানে। আজ ঢাকার যে সিজিএম কোর্ট রয়েছে, অর্থাৎ ঢাকার চিফ জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট কোর্ট, সেই আদালতে সাইফুল ইসলামের আদালত, সেখানে তিনি এখন আত্মসমর্পণের জন্য যাচ্ছেন এবং 10:30টার দিকে এই আত্মসমর্পণের পর যে জামিন শুনানি অনুষ্ঠিত হবে। আফরিন, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আপনি সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার মাধ্যমে বিস্তারিত জেনে নেব। রবিবার অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাবি উপাচার্যের অশোভন আচরণকে কেন্দ্র করে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নীলক্ষেত এলাকা। 4 ঘন্টা ঢাবি ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হন সাংবাদিক সহ বেশ কয়েকজন। এদিকে ঘটনার জন্য মর্মাহত জানিয়ে ভিডিও বার্তা দিয়েছে ঢাবি উপাচার্য ডক্টর মামুন আহমেদ। রবিবার সড়ক অবরোধের পর সন্ধ্যায় 5 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি জমা দিতে যান আন্দোলনরত অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন আহমেদ তাদের অপমান করেন বলে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। প্রতিবাদে উপাচার্যের ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। রাত 10:30টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন। পরে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়ে চলে বিক্ষোভ। এক পর্যায়ে প্রতিরোধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত এলাকা। শুরু হয় দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর করা হয় পুলিশের গাড়িসহ স্থাপনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশের সহায়তায় যোগ দেয় 4 প্লাটুন বিজিবি সদস্য। যথেষ্ট দুর্ব্যবহার করেছে একজন প্রভিসির থেকে, এই ধরনের দুর্ব্যবহার আমরা আশা করিনি। এটাই হচ্ছে মেইন দাবি, যে আমরা ওনাদের অপমান করে বের করে দিয়েছে, যার কারণে আমরা ওনার পদত্যাগ দাবি করছি। আমাদের ভাইরা কেন আজকে মৃত্যু সজ্জায়, আমাদের ভাইদেরকে গায়ে কেন হাত দিল, যৌক্তিক আন্দোলনে আমাদের ভাইদের গায়ে কেন হাত দিল, প্রশাসনের কাছে জবাব চাই। এদিকে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য মর্মাহত জানিয়ে একটি ভিডিও বার্তা দেন ঢাবি উপাচার্য। সব পক্ষকে ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনার সূত্রপাত হয়েছে তা প্রশমনের জন্য সব পক্ষকে ধৈর্য ধারণ করার জন্য আমি
আন্তরিক আহ্বান জানাচ্ছি। কয়েক ঘন্টার সংঘর্ষে সংবাদকর্মী সহ আহত হন বেশ কয়েকজন। তাদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে পরিস্থিতি শিথিল হলে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান ঢাবির প্রক্টর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ঘটনায় অনেকে আহত হয়েছে, আমাদের শিক্ষার্থীরা অনেকে আহত আছে, আমরা তাদেরকে দেখতে আসছি। আমরা দেখি তাদের অবস্থা কি। অনেক পথচারী আহত, পুলিশ আহত হয়েছে। আমরা তাদের চিকিৎসার জন্য কি কি করণীয় লাগে সেটা দেখব। আমি প্রশাসনের পক্ষ থেকে এসেছি, আমাদের অন্যান্য স্টেট প্রক্টররা আছে, শিক্ষকরা আছে। আহতদের মধ্যে 7 জন ঢাকা মেডিকেলে ও গুরুতর একজন প্রাইভেট হাসপাতালে ভর্তি রয়েছেন। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। আজ সকাল 9টা থেকে ঢাকা শহরের 7টি পয়েন্টে অবরোধের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। 7 কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন ছাত্ররা। রোববার রাত 11টার দিকে শিক্ষার্থীদের মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন অভিমুখে যাত্রা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের দুর্ব্যবহারের অভিযোগে শিক্ষার্থীদের এই কর্মসূচি। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতিরোধ করতে জড়ো হতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা কলেজ শিক্ষার্থীদের মিছিলটি নীলক্ষেত পৌঁছালে আটকে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পুলিশের শক্তি প্রয়োগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 7 কলেজের আর কোনো কর্মকাণ্ড চলবে না। এই 10 থেকে 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে প্রভৃতি মামলার বিচার করতে হবে এবং 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিটিতেও নাম আছে, ওখান থেকে নামটা চরিত্রহীনকে বাদ দিতে হবে। বাদ দিয়ে প্রভিসি পদ থেকে ওকে বাদ দিতে হবে। সকাল 9টা থেকে আগামীকাল সায়েন্স ল্যাব থেকে বিভিন্ন পয়েন্ট ঢাকা শহরের অচল থাকবে এবং এখানে 7 কলেজের 1.5 লক্ষ শিক্ষার্থী কালকে মাঠে থাকবে। দাবি আদায়ে অবরোধ কর্মসূচি চলমান রাখার হুঁশিয়ারিও দেন তারা। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজ ও 7 কলেজের মধ্যকার ঘটে যাওয়া পরিস্থিতি নিয়ে ঢাকা কলেজের শহীদ মিনারে সংবাদ সম্মেলন এবং গণজমায়েতের ঘোষণা দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরিফ, এই মুহূর্তে আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার কি অবস্থা? ছাত্ররা আসলে সেখানে আসলে জমায়েত হয়েছে কিনা, সেই সাথে আসলে তাদের দাবিগুলো আমরা জানি, কিন্তু তারপরেও সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আফরিন, যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে এখানকার কি বর্তমান পরিস্থিতি, সেই বিষয়টা যদি আমি জানাতে চাই, সকাল থেকেই আমি এখানে অবস্থান করছি। তো সেক্ষেত্রে ঢাকা কলেজ সহ যে 7 কলেজ শিক্ষার্থীরা আজকে যে সকাল 9টা যে অবরোধ কর্মসূচি পালন করার কথা ছিল, সেটা আমরা আসলে কোথাও দেখতে পাইনি সেই অবরোধের কর্মসূচির যে প্রেক্ষাপট। আর এই পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকের উদ্ভূত পরিস্থিতির কারণে জরুরি সংবাদ সম্মেলন রেখেছে ঢাকা কলেজ। সেখানে হয়তোবা 10:30টায় সংবাদ সম্মেলনের পরবর্তীতে আসলে সিদ্ধান্ত জানা যাবে যে তারা কি সিদ্ধান্তে পৌঁছেছেন। আর এর পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি, আজকে 12:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে কার্যালয় আছে সেখানে তার সম্মেলন কক্ষে একটি জরুরি বৈঠক হবে, সেখান থেকেও একটি সিদ্ধান্ত আসবে। তার মানে বলা যাচ্ছে যে দুইটা সিদ্ধান্তই আসলে আমরা পরবর্তী সময়ে জানতে পারবো যে কি ধরনের পরবর্তীতে কর্মসূচি ঘোষণা হবে সেই বিষয়টি। আর এক্ষেত্রে আরেকটি বিষয় জানি রাখি যে 10:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে যে ধরনের সংবাদ সম্মেলনে সেখানে কিন্তু গণজমায়েতের একটি 7 কলেজ শিক্ষার্থীদের গণজমায়েত হওয়ার কথা রয়েছে। সেটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করা শুরু করেছে। তো আশা করা যায় যে 10:30 নাগাদ যে 7 শিক্ষার্থী যারা জমায়েত হবেন তাদের উপস্থিতি আমরা দেখতে পারবো। আর এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতানুগতিকভাবেই তারা কিন্তু দীর্ঘদিন ধরে একটি আন্দোলন করে আসছিল বা তাদের যে চাওয়া পাওয়া সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা থাকতে চায় না, কখনোই থাকতে চায়নি। সেই বিষয়টা কিন্তু তারা নিশ্চিত করেছে বরাবরই। সেই প্রেক্ষাপটেই কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকে ঘটনায় যে আচরণ করেছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি, তার আসলে আগে ক্ষমা চাওয়ার বিষয়টা ছিল, সেটা কিন্তু ক্ষমা চেয়েছেন তিনি ভিডিও বার্তা গতকালকে রাতেই। তারপরে একটি বিষয় দাবি তারা উত্থাপন করেছে, তাদের পদত্যাগের দাবিটাও কিন্তু তারা নিশ্চিত করেছেন যে সেই দাবিটাও তারা চান, তো যাতে করে তিনি
পদত্যাগ করেন, সেই সার্বিক বিষয় সবকিছু মিলেই হয়তোবা আমরা জানতে পারবো, হয়তোবা আমাদের সেই অপেক্ষাটা করতে হবে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সেশন জট থাকে, সার্টিফিকেটের যে মূল্যায়ন হয় না, সেই সব বিষয় কিন্তু আসলে উঠে আসবে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। সেই বিষয়গুলো হয়তো বা পরবর্তী সংবাদে আমরা তুলে ধরার চেষ্টা করবো। আফরিন, এই ছিল কেন্দ্রীয় সবশেষ। নিশ্চয়ই আরিফ, আপনি সকাল 10:30টায় যে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা আছে সেখান পর্যন্ত আপনি অপেক্ষা করুন। আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে সেখানেও সরাসরি সম্প্রচারের চেষ্টা করব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আজ তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। এনামুর রহমান 10ম ও 11শ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 19 আসন থেকে নির্বাচিত হন। সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এনামুর রহমানের নামে ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার অনুসন্ধান চালাচ্ছে দুদক। ভ্যাটের প্রভাবে নতুন করে ব্যয়ের চাপ বেড়েছে সাধারণ মানুষের সংসারে। আবার রাজনৈতিক অনিশ্চয়তার মুখে ব্যবসা বাণিজ্যে চলছে মন্দাভাব। তবে তাতে অনেকেই আয়ের সাথে ব্যয় না মেলাতে পেরে ধার দেনা করে চলছে। আর বাণিজ্যের মন্দা প্রভাবে ঘাটতি দেখা দিয়েছে রাজস্ব আহরণে। অল্প সময়ে তা পূরণে অর্থ বছরের মাঝেই ভ্যাটকে বেছে নিয়েছে সরকার, যার প্রভাবে ভোক্তার আয় ক্রয় ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি কর্মসংস্থানেও কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দিনমজুর জালাল মিয়া মাসে আয় করেন 15,000 টাকা, যেখানে মেয়ের পড়াশোনার জন্য খরচ প্রায় 2,000 টাকা। বাকি টাকায় চিকিৎসা, খাবার খরচ সহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয়গুলো মেলাতে হিমশিম খেতে হয়। এর মধ্যে নতুন করে ভ্যাট বৃদ্ধির প্রভাবে বেড়েছে খরচের চাপ। আয়ের সাথে ব্যয় মেলাতে না পেরে ধার করে জীবন চালাতে হচ্ছে। নগরে ফেরি করে জীবন চালানো শহীদ মিয়ার জীবনও কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক মাসে রাজনৈতিক অনিশ্চয়তার মুখে মন্দা ব্যবসা বাণিজ্য, যার প্রভাবে ফেরিওয়ালা শহীদ মিয়ারও আয় কমে গেছে। আমার মত করে যে 4 মাস ধরে কোনো আয় ব্যবসা নাই, অফিস বন্ধ থাকলে ইনকাম হইব। এমনিতে উচ্চ মূল্যস্ফীতি, তার উপর ভ্যাট বৃদ্ধির প্রভাব, নানামুখী অনিশ্চয়তার মুখে ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। আগে ধরেন আমরা 3,000 টাকা যে বাজারটা করতে খরচ হইতো সেটা এখন 4,000 টাকার মতো লাগে। কম খাইতে হয়, আবার ওই কাপড় ইত্যাদি মাল এটি কম ব্যবহার করতে হয়। এনবিআর এর তথ্য অনুযায়ী নভেম্বর পর্যন্ত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 1,70,000 কোটি টাকা, যেখানে আহরণ 1,26,000 কোটি টাকা, যা আবার গত বছরের তুলনায় 4,000 কোটি টাকা কম। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, সংকটকালে সরকার ব্যয় না কমিয়ে রাজস্ব ঘাটতি মেটাতে ভ্যাট বাড়িয়েছে। এনবিআর এর মাধ্যমে চাপ সৃষ্টির জাতাকলে পৃষ্ঠ হচ্ছে সাধারণ মানুষ। এর ফলে উৎপাদন ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তারা। সরকারের ব্যয় সংকোচনের জায়গা কিন্তু আমরা ওইভাবে কোনো কিছু দেখছি না, এবং তাতে গিয়ে কি হচ্ছে, এনবিআর এর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এবং এনবিআর কি করতেছে, এনবিআর তাদের নেট না বাড়ায়া তারা চলে যাচ্ছে হলো শর্টকাট ওয়ে, কোথায় ধাম করে 10কে 15 করা যায়, কোথায় 20 করা যায়, এগুলি ডেফিনেটলি ইন্ডাস্ট্রিগুলিকে এফেক্ট করে। রাজস্ব বোর্ডের সাবেক এই সদস্য বলছেন, গত কয়েক মাসে নানা অস্থিরতায় রাজস্ব আদায়ের ঘাটতি তৈরি হয়েছে, যা দ্রুত পূরণে ভ্যাটের মতো বিষয়টি বেছে নিয়েছে রাজস্ব বোর্ড। আয়কর যদি বাড়ান তাহলে এটা রেজাল্ট আসতে আসতে অনেক সময় লাগে, কিন্তু ভ্যাট যদি আপনি বাড়ান তাহলে সাথে সাথে এই রেজাল্ট পাবেন, যার কারণে গভর্নমেন্ট সিলেক্ট করেছে আমার ধারণা ভ্যাট বাড়ানো। তবে রাজস্ব আহরণ বাড়াতে বিপুল অঙ্কের কর ফাঁকি ধরা, ধনীদের উপর কর বৃদ্ধি এবং নির্বাচিত কিছু পণ্যে ভ্যাট প্রয়োগ, যা কম আয়ের মানুষকে স্পর্শ করবে না, এমন পদক্ষেপ দরকার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে 2রা ফেব্রুয়ারি প্রথমবারের মতো হবে হাওর উৎসব। সুনামগঞ্জ জেলার হাওর পরিবেষ্টিত দিরাই উপজেলার কালনী নদীর পশ্চিম তীরে বরাম হাওরের উজানধল মাঠে এই উৎসবের আয়োজন করা হয়েছে। রাজধানীর পান্থপথে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন। হাওর অঞ্চলের 7টি জেলা থেকে প্রায় 1000 অংশগ্রহণকারী এই উৎসবে অংশ নেবেন। হাওর অঞ্চলের পলি ব্যবস্থাপনা, মাছ চাষ, বৃক্ষরোপণ ও কমিউনিটি ট্যুরিজমকে উৎসাহিত করতে এই আয়োজনে থাকছে বিশেষ পরিবেশনা,
লাইফ অফ হাউ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও সিলেট বনাম ময়মনসিংহ ফুটবল ম্যাচ সান্ধ্যকালীন আয়োজনে থাকবে ভাটি অঞ্চলের শিল্পীদের পরিবেশনায় বাউল গান। মাঘ মাসে দেশ জুড়ে চিরচেনা শীতের রূপ দেখা না গেলেও ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় প্রভাব পড়েছে প্রত্যন্ত এলাকার জনজীবনে। আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় কুয়াশা মুক্ত আকাশে সকালে সূর্যের দেখা মিললেও মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় নাকাল জেলার মানুষের দুর্ঘটনা এড়াতে রাত থেকে ভোর পর্যন্ত মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা কমলেও হিমেল হাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গাতেও শীতের দাপট কমে এসেছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে শ্রমজীবী মানুষের কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে। শীতের কারণে ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক এবং শিশুরা। এই ঠান্ডায় মানুষ কেউ বেড়াচ্ছে না, আমাদের ভাড়া হচ্ছে না, আমরা খুব বিপদে রয়েছি। রোদ দুটিয়েছে, তারপর বাতাসের কারণে অতিরিক্ত ঠান্ডা, খোলামেলা ভ্যান তো মানুষজন খুব একটা ওঠে না। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর এবং ভাঙচুরের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। আদালত প্রাঙ্গণ থেকে আরও বিস্তারিত জানাতে সহকর্মী লিটন মাহমুদ সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। লিটন, এই জামিন প্রসঙ্গে আসলে পরিমণির আইনজীবী এবং সেই সাথে পরিমণির আইনজীবী কি বলছেন আসলে? আগে ঢাকার সেই মোহাম্মদ জুনায়েদ তার আদালতে আত্মসমর্পণ, এরপরে কিন্তু 1000 টাকার মুচলেকায় তাকে কিন্তু এই জামিন মঞ্জুর করা হয়। এর আগে গতকাল একই আদালত থেকে তার বিরুদ্ধে আদালতে উপস্থিত না হওয়ার কারণে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং রাতেই এই বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী নিরঞ্জনা। আমরা রাতে তিনি আমাদেরকে যদি জানিয়েছিলেন যে আজ সকালে 10:30টার দিকে তিনি আত্মসমর্পণ করবেন, সেই অনুযায়ী সকাল 10টার দিকে কিন্তু তিনি পরিমণি আদালতে এসে হাজির হন এবং বেলা সকাল 10:15টার দিকে তার এই জামিনের শুনানি অনুষ্ঠিত হয় এবং সেখানে পরিমণির আইনজীবী নীলাঞ্জনা বিরোধী যেটি বলছেন যে যেহেতু পরিমণি অসুস্থ ছিলেন, যে কারণেই তিনি আদালতে হাজির হতে পারেননি এবং আজ তিনি যেহেতু আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সে কারণে আজ আদালতে জামিন পেয়েছেন। যে কোনো সত্ত্বে জামিন দিলে তাদের কোনো আপত্তি নেই। আবার আদালত শুনানি শেষে আসলে পরিমণির 1000 টাকার বন্ডে জামিন আবেদন মঞ্জুর করেন। এই সময় আদালত বেশ কিছু কথা পরিমণির আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, যেটি ছিল যে যেহেতু এই যে মামলাটি এবং যে আইনের ধারাগুলো রয়েছে, দুটি ধারা, সেই দুটো ধারাই জামিনযোগ্য এবং যে কারণে পরিমণির আইনজীবীরা গতকাল রাত থেকে সংবাদ মাধ্যমে বা অন্যান্য জায়গায় যেভাবে বিচারালয় নিয়ে কথা বলেছেন সেটি উচিত হয়নি এবং যে কোনো বিষয় আসলে যদি জানবার বা বলবার থাকে সেখানে কিন্তু যে পরিমণির যে আদালত রয়েছে সেখানে আদালতে সে পরিমণি আসলে তার আইনজীবীকে নিয়ে যে আমাদের গণমাধ্যম কর্মীরা যেখানে অপেক্ষা করছেন সেখানে আসছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি, কথা বলবার চেষ্টা করি যে আসলে সেখানে আদালতে কি হয়েছে, একটু দর্শকদের দেখাতে চাই। আমরা চলে যাচ্ছি সরাসরি সেখানে।
আচ্ছা, আমরা তো জানি যে আপনি আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত জামিন পেয়েছেন, আপনি আসলে ন্যায় বিচার নিয়ে আমার নিজের যত নিজের হলেও সেটা ন্যায় বিচার পাবেন কিনা কি মনে হচ্ছে? সেজন্য তো আপনাকে চুপ করতে হবে ভাই, আমার কথা কি করে শুনবেন না? ন্যায় বিচার নিয়ে কতটুকু আপনি ভাই সাইলেন্স না হলে কথা শুনতে পাবেন না। এই মোবাইল বলে ভাই আমি দুঃখিত, এখানে আসলে কথা বলার সুযোগ আমাকে দেওয়া হচ্ছে মানে আমি পাচ্ছি না। আপনারা চুপ করে চলে যাবে। মোবাইল কথা বলছে বলেন ন্যায় বিচার নিয়ে আপনি কতটুকু আছে বলেন না? আপনারা সাইলেন্ট হন না। আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে আপনারা ভালোবাসা জানান দিয়েছেন আমাকে, এই ভালোবাসার প্রতি আমি আসলে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। অনেক বেস্ট আসলে এত ভালোবাসা কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপর শ্রদ্ধাশীল, আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অব্দি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই ইনশাআল্লাহ। আচ্ছা আপু, একই ঘটনায় আপনি একটি মামলা করেছিলেন, সেটি চলমান আছে, এরপরে একই ঘটনায় আবার আমরা এই সম্পর্কে আসলে সবাই অবগত যে আমি যে মামলাটা করেছিলাম তার থেকে আড়াই বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন। যে মামলার জন্য আজকে এই যে আমাকে কালকে হচ্ছে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, ওয়ারেন্ট হয় আমার নামে। এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো, আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে বাড়ি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। কেঁদে দিয়েছিলাম সেই কান্নাটা, সেই খুশি কান্নাটা আরেকটু পরে হবে যখন পুরোপুরি ফাইনাল হয় না, হ্যাঁ ওই বিচারটা যখন আসলে আমার হবে। একটা প্রশ্ন, আপনার ওই মামলা থেকে আসলে ওই মামলাকে আপনাকে দমানোর জন্য এই মামলাটি কি মনে হচ্ছে? এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার আড়াই বছর পরে, ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার এবং এটা বিচারাধীন। আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। একদম এই জায়গাটায় দাঁড়িয়ে এই মামলাটা নিয়ে সবচেয়ে যদি বলতে চাই ন্যায় বিচারের কথাটা বলে ফেলছেন, এটাই ন্যায় বিচার পাওয়ার আশা ছিল কিনা? আমি কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেই, আপনারা সবাই জানেন 4টা বছর
ভাগ্যের ঘটনা। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত এই আদালতকেই আসলে আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আমি এখান থেকে আশাহত চাই না, মানে আশাহত হতে চাই না, আমি সত্যি আশা হারাতে চাই না। আমার একদম বিশ্বাস থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। এটা যদি নিয়ে এত কথা হচ্ছে, আপনাদের পেপার দেওয়ার পরেই এই জায়গাটা হলো, এটা কি আসলে মনে করেন এটাকে আটকালিও? ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ। আমি যতটুকু দিয়েছি ততটুকুই আমার বক্তব্য, তারপর যদি ক্লিয়ার করতে হয় আমি নিজে থেকে করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ। যাওয়ার জায়গা করে দেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।